প্রশ্নটা যদি হুবহু এইচএস এর মধ্যে ছেপে যায় 99% ছেলেমেয়েরা এর ভুল উত্তর দিয়ে আসবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার বেশি দিন বাকি নেই। আমি জানি তোরা প্রত্যেকে কেমিস্ট্রির প্রিপারেশন এবং অন্যান্য সাবজেক্টের প্রিপারেশন একদম জোর কদমে চালাচ্ছিস। আমি ব্যাচের পাশাপাশি তোদের প্রত্যেকের জন্য ইউটিউবের মধ্যেও কিছু কিছু ক্লাস দিচ্ছিলাম এবং তোদেরকে প্রমিস করেছিলাম যে ব্যাচে যেমন 20টা ফুল সেট করিয়েছি, 20টা 35 নম্বরের সেট করিয়েছি, ইউটিউবেও 5টা সেট দেব। সুতরাং ব্যাচে যারা পড়ছে তাদের মোট 25টা সেট হয়ে যাবে এবং তোদের 5টা সেট আমার তরফ থেকে ইউটিউবের মধ্যে থাকবে। এইবার বিষয়টা হচ্ছে যে সেটগুলো আমি করেছি, আজকে যে প্রথম সেটটা দেবো সেটা একটা মিক্সড সেট, মানে এটা কেবলমাত্র একটা বই থেকে থাকবে না, এটার মধ্যে হয়তো 2টো বা 3টে বই রয়েছে, আমার মনে হচ্ছে 2টো বই রয়েছে। তো 2টো বই থেকে যে ভালো ভালো প্রশ্নগুলো আছে সেগুলোকে বেছে আমি একটা গোটা সেট তৈরি করেছি এবং সেই পুরো সেটটাকে আমি আজকে তোদেরকে সলভ করে দেবো। যারা যারা আগে থেকেই সেট সলভ দেখেছিস, যারা যারা আগে কোনো একটা কোয়েশ্চেন সেট সলভ করেছিস, তারা খুব ভালো করে দেখিস, কারণ একমাত্র কোয়েশ্চেন সেট সলভ করেই তুই এইচএস এ ভালো নাম্বার পাবি এই মুহূর্তে। এখন কিন্তু কোনো রিভিশন বা কোনো কিছুর থেকে আমার মনে হয় যত বেশি কোয়েশ্চেন সলভ করবি তত ভালো, ওতে রিভিশনও হবে, ওতে প্রবলেম প্র্যাকটিসও হবে। তাহলে ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। চল আর একদম কথা বলবো না, কারণ উচ্চ মাধ্যমিক খুব সামনে, এখন কথা বলার থেকেও কাজ করা বেশি দরকার। প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি বলে দিয়েছে 1 মোলাল, ছোট হাতের এম দিয়ে দিয়েছে, তো ছোট হাতের এম মানে কিন্তু মোলাল। NaCl এর জলীয় দ্রবণের হিমাঙ্ক তোকে জিজ্ঞাসা করেছে, এখন ধরে নিতে বলেছে NaCl জলীয় দ্রবণে 100% বিয়োজিত হয়ে গেছে, তোকে KF এর ভ্যালু দিয়ে দিয়েছে। এখন তুইও জানিস আমিও জানি যে এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে বারবার দিয়েছে, আমরা এতগুলো সেট সলভ করেছি যে এই ধরনের প্রশ্ন আমাদের একদম অভ্যাস হয়ে গেছে। ডেল TF এর ভ্যালু প্রথমেই বার করব, দেখতে পাচ্ছি যেহেতু NaCl আছে ভ্যান্ট অফ ফ্যাক্টর KF ইনটু M দিয়ে দেবো। এখন বিষয় হচ্ছে দাদা ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান কত হবে, না তোকে বলেই দিয়েছে 100% ডিসোসিয়েশন মানে আলফা ইকুয়াল টু 1, আর ফর্মুলা কি জানিস, আলফা ইকুয়াল টু I-1/n-1 বিয়োজনের ক্ষেত্রে NaCl যদি বিয়োজিত হয় তাহলে দুটো আয়ন তৈরি করে, একটা Na প্লাস একটা Cl মাইনাস, তাহলে নাম্বার অফ আয়নের ভ্যালুটা 2 হয়ে যাবে। তাহলে নিচে 2 - 1 I-1 ডিভাইডেড বাই 1 হয়ে গেল, কারণ 2 - 1 করলে 1ই হয়, এটাও 1 আছে, তাহলে I-1 এর ভ্যালুটা 1 আসছে, তাহলে I এর ভ্যালুটা আসবে 2। তার মানে ভ্যান্ট অফ ফ্যাক্টরের যে ভ্যালু আছে সেটা কিন্তু 2 আসছে। KF এর ভ্যালু তোকে দিয়ে দিয়েছে 1.86 আর তোকে মোলালিটিটা কিন্তু 1 বলে দিয়েছিল, তার মানে এখানে তোর অ্যান্সার আসছে 3.72। এখন বিষয় হচ্ছে ডেল TF এর ভ্যালু ডিগ্রি সেলসিয়াসে যা হয় কেলভিনও তাই হয়, সুতরাং এখানটা ডিগ্রি সেলসিয়াস লিখে দিয়েছে, কোনো আপত্তি তোর থাকার কথা নয়। বিষয়টা কি জানিস তো, বেশিরভাগ জন এখান থেকে উত্তরটা বার করে সঙ্গে সঙ্গে 3.72 তে দাগ দিয়ে বেরিয়ে যাবে, বাট দি অ্যান্সার ইজ নট 3.72। কেন? কারণ আমি যখনই প্রথমে প্রশ্নটা পড়েছি আমি এখানটা দেখতে পেয়েছি দ্রবণের হিমাঙ্ক জিজ্ঞাসা করেছে, তোকে কিন্তু হিমাঙ্কের এই ডেল TF-টা বার করতে বলেনি, তোকে কিন্তু অবনমন বার করতে বলেনি, তোকে বলেছে দ্রবণের হিমাঙ্ক কত। এইখানেই হচ্ছে এই মিক্সড সেটের জাদু। এমন এমন প্রশ্নগুলোকে বেছে বেছে এখানে দেওয়া আছে যেগুলো বারবার পরীক্ষাতে আসে, যেগুলো তোকে একটু ডিস্টার্ব করতে পারে পরীক্ষার হলে। হঠাৎ করে যদি চোখের সামনে দিয়ে দেয় ভুলেও যেতে পারিস বা মিসকনসেপশনের জন্য ভুলও করে আসতে পারিস। ডেল TF এর বিষয়টা লেখা যায় TF মাইনাস TF ড্যাশ, দ্রবণের ক্ষেত্রে যেটা হয় সেটা পরে বসবে, দ্রাবকেরটা আগে বসবে। 3.72 অ্যান্সার আছে, তোরা জানিস ডিগ্রি সেলসিয়াসে করছি মানে দ্রাবকেরটা 0 হবে, মাইনাস ডেল TF এই TF ড্যাশ হবে, তাহলে TF ড্যাশের যে ভ্যালুটা আসছে সেটা কিন্তু আসছে মাইনাস 3.72 ডিগ্রি সেলসিয়াস। আমি আশা করতে পারি বিষয়টা বুঝতে পারছিস যে এতটা সহজ নয় যেটা দেখে মনে হয়, অনেক কিছু উল্টো পাল্টাও দিয়ে দিতে পারে, হঠাৎ করে চোখের সামনে যেটা মনে হচ্ছে সেটা উত্তর নাও হতে পারে। একটু চেক করে নিস, প্রশ্নটা ভালো করে পড়িস। ধাতুর কঠিন দ্রবণ এসবের উত্তর এখন আর দেওয়ার সময় হবে না তোদের, আমিও জানি তোরা এগুলো বাচ্চাবেলায় 10 লেভেলে বা 9 করতিস এসব। নেক্সট, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংখ্যাগত ধর্ম নয়। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংখ্যাগত ধর্ম নয়, বাজি বকে দিয়েছে, প্রথমে একটা ভুল আছে। একটা নির্দিষ্ট উষ্ণতায় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কোন দ্রাবকে দ্রবীভূত দ্রাবের মূল ভগ্নাংশের উপর নির্ভর করে, একদম নির্ভর করে। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মানে আমি এরকম ভাবে লিখে দিচ্ছি P0 মাইনাস P ডিভাইডেড বাই P0 ইকুয়াল টু x2, মানে দ্রাবের মূল ভগ্নাংশ নির্ভর করছে, এটা ঠিক আছে। অ্যাসারশন সঠিক নয় কিন্তু রিজনিংটা সঠিক, একদম অপশন নাম্বার ডি কারেক্ট। তারপরের যে প্রশ্নটা আছে একটু দেখ, 40 গ্রাম জলের মধ্যে 200 মিলিগ্রাম ইউরিয়া দ্রবীভূত করা হয়েছে, মোলালিটি বার করতে বলেছে, ইউরিয়ার আণবিক ভর না দিয়ে দিলেও মনে রাখতে হবে 60 হয়।
আর নিচে কমেন্ট করে বল ইথিলিন গ্লাইকলের ক্ষেত্রে কত হয়। এই দুটো কিন্তু বারবার পরীক্ষাতে আসে। বল মোলালিটি জিজ্ঞাসা করেছে তো, মোলালিটি তুই ফর্মুলা জানিস? 1000 W2 মানে কত গ্রাম মেশানো হয়েছে। এবার কত গ্রাম তোকে বলে দিয়েছে 200 মিলিগ্রাম, তাহলে 200 আছে 1000 দিয়ে ভাগ করে দে, গ্রামে চলে গেল। নিচে W1 M2, W1 মানে 40 গ্রাম আর M2 মানে 60, তাই তো? এগুলো কিন্তু এখন ঝড়ের গতিতে করতে হবে। তার মানে কিন্তু যদি তুমি এগুলো না পেরে থাকো তার মানে তুমি পড়োই নি। এবার তুই যদি ব্যাচের মধ্যে থেকে দেখিস 20টা সেট সলভ কর, যা পড়িয়েছি পড়ার বাইরে প্রশ্ন হয় না। তুই যে কোনো পর্ষদের মডেল সেট ধরে নে, এবিটি ধরে নে, তুই দেখবি সব প্রশ্ন পারছিস ওখান থেকে। তারপরেও অ্যাপে 2খানা ডাউট সেশন করানো হয়েছে। ডাউট সেশন মানে ওরা বিভিন্ন বইগুলোকে ঘেটে যে প্রশ্নগুলো সমস্যা হয়েছে সেগুলো পাঠিয়েছে, সেগুলো সলভ করে দিয়েছে। আরো মনে হয় 1-2টো ডাউট সেশন করাবো। তারপর মিক্সড সেট করাচ্ছি, এই 25টা সেট পুরো বই করিয়ে দেওয়া, তারপরে ডাউট সেশন করানো, ইউটিউবে প্র্যাকটিস করানো। এর বাইরে আর উচ্চ মাধ্যমিকে কি আসে? কিচ্ছু আসে না। আমি তোকে বলছি যে কোনো বই যে কোনো প্রশ্ন উড়িয়ে দেওয়া যায়, যা কনসেপ্ট শিখিয়ে দেওয়া হয়েছে। বলে এটা 5 হবে, বলে এটা 12 হবে। আরে 1/12 ক্যালকুলেশন করবি একটুখানি, বেশিক্ষণ লাগবে না। আমার কাছে অত এখন সময় হবে না, আমি একটুখানি ক্যালকুলেশনে জাস্ট দেখে নিই ঠিক আছে কিনা। 0.08 সামথিং হবে, এই যে 0.0833, এটাই অ্যান্সার। ঠিক আছে, ওকে। নেক্সট কি বলে দিয়েছে দেখ, বলেছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5% সুক্রোজ দ্রবণের অবিস্রবণ চাপ জিজ্ঞাসা করেছে। আচ্ছা, মানে এখানে কনসেপ্ট শুধুমাত্র এইটুকু জায়গার মধ্যেই আছে। দেখ সিধি বাদ নো বাকওয়াস, কোনো ফালতু হ্যাঁ একদিকে দেখো সুক্রোজ, ভাই ওসব করে পরীক্ষার হলে না বেশি কিছু করা যায় না। অত অ্যানালিসিস লাগাবি না, যেটা দেখতে পাচ্ছি সেবাগের মতো খেলবি, এখন রোহিত শর্মার মতো খেলবি। বল যদি সামনে থাকে, ও টেস্ট ক্রিকেট কিনা দেখার দরকার নেই, উড়ি দাও ঋষভ পান্তের মতো। যারা ক্রিকেট দেখে না তারা ভাবছে কি বলছি। টেস্ট ক্রিকেট ভেবে লাভ নেই যে আমাকে ঠুকতে হবে, বল সামনে এসছে উড়ি দাও, যেটা দেখতে পেয়েছি উড়িয়ে দে। 5% সুক্রোজ আছে, এই 5% সুক্রোজটাকে প্রথমে একটু ডিকোড করে নিতে হবে যে 100 ml এর মধ্যে দ্রবীভূত আছে 5 গ্রাম। এই তো ব্যাপার। আমি যখনই বলে দিয়েছিলাম এরকম দ্রবণের পার্সেন্টেজ দিয়ে দেবে, তখনই এমএল ধরবে। 100 ml এ 5 গ্রাম আছে। তুই বল অবিস্রবণ চাপের জন্য 1 লিটারে কত মোল সেটা লাগে, কারণ অবিস্রবণ চাপের ফর্মুলা হচ্ছে পাই ইকুয়াল টু CRT। সি মানে কি? মোল পার লিটার, লিটার মানে 1000 ml। তার মানে 1000 ml এ কত মোল দ্রবীভূত আছে আমাকে সেটা বার করতে হবে। বল যদি 100 ml এ 5 গ্রাম থাকে তাহলে 1000 ml এ 50 গ্রাম আছে। বল হ্যাঁ, এদিকে 10 দিয়ে গুণ করলে এদিকেও 10 দিয়ে গুণ করছি। আরে 50 গ্রাম মানে কি? ভর বাই মোলার ভর কর না। মোলার ভর কত? 342 দিয়েই দিয়েছে, তাহলে এত মোল আছে। এটাই হচ্ছে 1 লিটারে কত মোল, এটাই আমার সি এর ভ্যালু। 50/342 দাঁড়াচ্ছে। বল পাই এর ভ্যালুটা বার করতে হবে। সি এর ভ্যালু কত? 50/342। আর এর ভ্যালু 0.082, আর টি এর ভ্যালু 15 ডিগ্রি সেলসিয়াস মানে 273, 10 283 আর 5 288। বল গল্প শেষ হয়ে যাবে। গুণটা কিন্তু একদম বিচ্ছিরি দিয়ে দিয়েছে, আবার অ্যান্সারটাও বলেছে বার করতে। বল এগুলো করলে হয় কখন? এটা মনে হয় রায়ান মার্টিন থেকে দেওয়া হয়েছে। যাই হোক, এটা করলেই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চল। এরকম কিন্তু 1-2টো দিতে পারে এইচএসে, যেখানে ক্যালকুলেশনে খুব ব্যাপার থাকবে। আমি তোকে বলছি যদি এত বড় ক্যালকুলেশনটাকে করতে বসবি না, পরের গুলোতে স্কিপ করবি, লাস্টে সময় বাঁচলে এসে করবি। এগুলো দেওয়া হয় যাতে তুই বাকি কোশ্চেন গুলোকে অ্যাটেম্প করতে না পারিস। খুব সাবধান, যদি এইচএসে এমনি সমস্যায় পড়িস ছেড়ে দিয়ে বেরিয়ে যাবি, 1 নম্বরের জন্য 10 নম্বর চলে যেতে পারে। দেখ আর্সেনিয়াস সালফাইডের কথা জিজ্ঞাসা করেছে, আমি কিচ্ছু দেখবো না। কি বলেছে? আর্সেনিয়াস সালফাইড এইভাবে প্রস্তুত আর্সেনিয়াস সালফাইড সল্টটা কি ধরনের সল? আর্সেনিয়াস সালফাইড আছে মানে এটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত, কারণ সালফাইড আয়ন গুলো গিয়ে যুক্ত হয়। সদ্য অদক্ষিপ্ত ফেরিক হাইড্রোক্সাইডে কয়েক ফোঁটা ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করলাম, বাদামি বর্ণের কলেরীয় দ্রবণ। দেখ ফেরিক ক্লোরাইডের কথা বলেছে, পজিটিভ সলের গন্ধ পাচ্ছি আমি। কি প্রশ্ন করেছে? আচ্ছা, এই ঘটনাটার নাম জিজ্ঞাসা করেছে, অপলায়ন বা পেপটাইজেশন। এগুলো কোনো ব্যাপার? তুই বল, যারা ওই 20খানা সেট করেছিস বা যারা অন্যান্য জায়গাতেও পড়েছিস, সেখানে যদি প্রপারলি সেট সলভ করে থাকিস, যদি কোয়েশ্চেন প্র্যাকটিসের অভ্যাস থাকে, এগুলো কোনো ব্যাপার? তাও আবার মিক্সড সেটের মধ্যে বেছে বেছে প্রশ্ন এনেছি, তাও কোনো ব্যাপার না। আর বাকি তো এইচএস এর কোয়েশ্চেন তো খুবই সোজা হয়। আমি আগের বছরের এইচএস এর কোয়েশ্চেনের পুরো সলভ আমার চ্যানেলের মধ্যে করে দিয়েছি। অর্গানিকের রিভিশনের জন্য 15 মিনিটে অর্গানিক রিভিশন দিয়েছি। লিকুইড স্টেট পি ব্লকের টপ 25 করে কোয়েশ্চেন দিয়েছি। লিকুইড স্টেটের 1 শট রিভিশন দিয়েছি। তার উপর ব্যাচে তো পুরো মহাভারত করিয়ে রেখেছি। চল দেখা যাক পরেরটা কি বলে দিয়েছে। সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ। দেখ বারবার করে তোদেরকে শিখিয়ে দিয়েছিলাম, যখনই সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট বলবে
তার মানে সেটা রাউল্টের সূত্র থেকে ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করছে। ঋণাত্মক বিচ্যুতিকে চেনার আর একটা সহজ উপায়, জলের সাথে কোনো একটা অ্যাসিড যদি থাকে তাহলে সেটাই অ্যান্সার। দেখ এখানে দেখতে পাচ্ছি জলের সাথে ইথানল আছে, একদমই না, জল ইথানল কি করে হয়? জলের সাথে পারক্লোরিক অ্যাসিড, ব্যাস গল্প শেষ। এই ট্রিক গুলো কিন্তু জানতে হবে, এই ধরনের ফান্ডা দেখতে পাবে এইচএস এর প্রশ্নে। আচ্ছা এইটা মনে হয় 7টা থেকে ছিল র্যাপিড টেস্ট, আবার এখানে রায়ান মার্টিন চলে এসেছে। নিম্নোক্ত কোন অক্সো অ্যাসিডে পিপি বন্ধন আছে বল? এই ধরনের প্রশ্ন তোদেরকে আমি প্রত্যেকটা স্ট্রাকচার আঁকতে শিখিয়ে দিয়েছি, যে কি করে আঁকতে হয়, কি করে ফর্মুলাটা দেখে বুঝতে হয় যে কার মধ্যে কি রয়েছে। পিপি বন্ধনের কথা বলেছে বল, এখানে আমি তোদেরকে শিখিয়েছিলাম মনে আছে যে O7 যখন আছে, যখন বিজোড় দেখতে পাচ্ছিস তার মানে নিশ্চয়ই সেখানে একটা অক্সিজেন এক্সট্রা থাকবে, পিওপি বন্ধন আছে। যখন এখানে জোড় সংখ্যা দেখতে পাচ্ছিস তার মানে এখানেই পিপি বন্ধন আছে। এই টেকনিক গুলোকে শিখিয়ে দিয়েছিলাম কিন্তু, মনে করে দেখ। এবং যারা পড়েছিস প্রপারলি, আমি বেশিরভাগটা 12 ব্যাচেই করাই। আমাদের আরেকটা চ্যানেল, যেটা আমাদের মেন প্রথম যে চ্যানেলটা ছিল অ্যাডভেঞ্চার একাডেমি, ওখানে প্রচুর ক্লাস 10 ক্লাস দিই, কারণ 10 ভিডিওগুলো ছোট ছোট হয়, মোটামুটি একটা সময়ের মধ্যে করা যায়। 12 ক্ষেত্রে, এইচএস এর ক্ষেত্রে কখনো ইউটিউবের উপরে রিলাই করে এইচএস দেওয়াটা উচিত না। হ্যাঁ তুমি লাস্ট মোমেন্টে প্র্যাকটিস করতে পারো, কিন্তু এইচএস এর জন্য তোমাকে প্রপারলি ব্যাচ ফলো করতে হবে। মাধ্যমিকে অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেমেয়েরা ইউটিউবে পড়ে মোটামুটি একটা ওয়ান শট দেখলে প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করে নেওয়া যায়, প্রচুর কোশ্চেন সলভ করে দেওয়া যায়। সেটা মাধ্যমিকের ক্ষেত্রে হয়, মাধ্যমিকে প্রচুর ভিডিও দেওয়া যায়, কিন্তু এইচএস এ কোনোদিন কেউ রিস্ক নিতে পারে না, কারণ এইচএসটা হচ্ছে একদম ইন্টারনাল একটা খেলা। তোমাকে ইন্টারনালি বিষয়টাকে তৈরি করাতে হবে, ওকে বিল্ড করাতে হবে। 11-12 এর কেমিস্ট্রির একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওই ল্যাঙ্গুয়েজটা টিচারের সাথে স্টুডেন্টের ওই ল্যাঙ্গুয়েজটাকে মেলাতে হয়। যারা 11 থেকে পড়ছে তারা জানে যে ওই ভাষাটাকে শেখাতে হয়। তাই জন্য আমি ওটা অ্যাপের মধ্যে, ব্যাচের মধ্যেই বেশি রিলাই করি বিষয়টাকে। ইউটিউবে শুধুমাত্র প্র্যাকটিস সেশন দিই। আর 10 ক্ষেত্রে তো পুরোই মোটামুটি একসাথে প্যারালালি চলতে থাকে সবকিছু, যারা 10 পড়ে তারা জানে। এবার নেক্সট আছে, এটা স্ট্রাকচারটা একটু এঁকে দিই। হ্যাঁ, এটা হাইপোফসফরিক অ্যাসিড। এটা স্ট্রাকচারটা কেমন করে হবে? পিপি বন্ধন হবে, এখানটা হচ্ছে প্রত্যেকটা ফসফরাসে একটা করে অক্সিজেন ডাবল বন্ড করে হবে, 4টে হাইড্রোজেন আছে তো, তার মানে 4টে OH হয়ে যাবে। 4টে হাইড্রোজেন মানে এই প্রত্যেকটার মধ্যে দুটো দুটো করে OH হয়ে যাবে। দেখ গুনে দেখ, 4টে হাইড্রোজেন, 1 2 3 4 5 6, 6টা অক্সিজেন আর 2টো ফসফরাস, গল্প শেষ। এখানে কিছুই না, সেম স্ট্রাকচার হতো, জাস্ট মধ্যখানে একটা অক্সিজেনের ব্রিজ হয়ে যেত, ব্যাস। নেক্সট, এটা তো 9 এর প্রশ্ন। উষ্ণ গাঢ় যদি নাইট্রিক অ্যাসিড থাকে তাহলে সব সময় যে নাইট্রোজেনের অক্সাইডটা তৈরি হয়, যেটা তোকে X দিয়ে দিয়েছে, সেটা নাইট্রোজেন ডাই অক্সাইড হয়। কোথায় গেল? এই যে এইখানে। এটা তোদের বইয়ের মধ্যেও দেখবি কোথাও না কোথাও থাকবে রিঅ্যাকশনের মধ্যে। যখনই উষ্ণ গাঢ় দেবে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হবে, বাদামি বর্ণ। P2O4, P4O10 বহুবার করিয়ে দিয়েছি, আগের কোন একটা সেটের মধ্যেও করিয়েছিলাম। নেক্সট, আম্লিকতার ক্রম অনেকবার করিয়ে দিয়েছি, তোরা প্রত্যেকে জানিস। যত নিচের দিকে নামতে থাকে আস্তে 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 আস্তে, এই যে ধর H2S এর মধ্যে হাইড্রোজেনের সাথে সালফার বন্ড, H2SE তে হাইড্রোজেনের সাথে সেলেনিয়ামের বন্ড, হাইড্রোজেনের সাথে টেলুরিয়ামের বন্ড। যত নিচে যাচ্ছি তত কিন্তু ল্যাটিস এনার্জি খারাপ হচ্ছে, বন্ডটা দুর্বল হচ্ছে। বন্ডটা দুর্বল হচ্ছে মানে বন্ড লেন্থ বাড়ছে, বন্ডটা ভেঙে সহজে H+টা বেরিয়ে যাচ্ছে। যখনই H+ বেশি বেশি করে বেরোচ্ছে তার মানে আম্লিকতা বাড়ছে। তার মানে যত নিচের দিকে যাব, যত বন্ড উইক হবে, তত হাইড্রোজেন ভেঙে বেরোবে, তত আম্লিকতা বাড়বে। এই তো গল্প, সিধি বাত, নো বাকওয়াস। কোনটিতে এসএস বন্ধন অনুপস্থিত? এই হচ্ছে প্রশ্ন। যদি তুই প্রপারলি প্র্যাকটিস করে থাকিস, এক চান্সে দেখে বলে দিবি যে দাদা H2O9, H3O9 ইজ দ্য কারেক্ট অপশন। কারণ এর স্ট্রাকচারটা কেমনি হয়, অল্টারনেট করে করে থাকে। 3টে 9টা ডাবল আছে, মানে অল্টারনেট করে করে তোকে দেখতে হবে। এইরকম হলো। এবার প্রত্যেকটা সালফারের মধ্যে তুই ডাবল বন্ড করে এরকম ও দিয়ে দে। এই হচ্ছে ব্যাপার। কোনে দেখ, 3জন সালফার, 3টে সালফার, 1 2 3 4 5 6 7 8 9, 9টা অক্সিজেন। ঠিক আছে, দেখ কোনো এসওএস, সব এসওএস বন্ধন, কোনো এসএস বন্ধন নেই। বাকি প্রত্যেকটার মধ্যে রয়েছে। যারা যারা প্র্যাকটিস করেছে তারা যারা জানে। এই অ্যাসিডটার নাম কি রে? এটার নাম কি? H2S2O5 এর নাম কি? নিচে বল। এখানে কি দেখতে পাচ্ছি? এটা এই প্রশ্নটা মনে হচ্ছে আগের দিন ডাউট সেশনে করিয়েছিলাম ব্যাচের মধ্যে। এটা এরকম ভাবে দেখ, ব্যাপারটা বলে দিয়েছে কি, পরপর ABCDEF দিয়ে দিয়েছে পুরো, নিয়ে তোকে বলেছে
ই আর এফ যৌগগুলোকে শনাক্ত করতে হবে। এবার তুই আমাকে একটা কথা বল, চারিদিক থেকে কি গান বাজিয়ে দিয়েছে রে? ও রাখির গান বাজিয়ে দিয়েছে। দেখ, ই এবং এফ যৌগ রয়েছে, কপিরাইট না চলে আসে ভিডিওতে গান ফানের জন্য। আমি জানি না এই মাইকটা আসল কাজ করছে কিনা এই সময়। ব্যাপারটা হচ্ছে কি, ই আর এফ এর মধ্যে তুই দেখতে পাচ্ছি একদম মোদ্দা কথায় আয়, ইটা কি বলে দিয়েছে একটা বর্ণহীন অ্যাসিড, আর এফটা কি বলে দিয়েছে, এফটা হচ্ছে হলুদ। এবার হলুদ যখনই আছে মাথার মধ্যে দেখতে পাচ্ছি CH2 তে দ্রবীভূত হচ্ছে। আরে কে হলুদ? যে CH2 তে দ্রবীভূত হয়, কার্বন ডাইসালফাইডে দ্রবীভূত হয়, অবশ্যই সালফার। এবার সালফার যখন এফ, তখন দেখ কোথায় সালফার আছে, দুটোর মধ্যেই সালফার আছে, একটা এখানে একটা এখানে, ব্যাস। তোকে বলে দিয়েছে এটা একটা বর্ণহীন অ্যাসিড। যেটা কিভাবে তৈরি হয় দেখ, ভালো করে মন দিয়ে শুনবি। লেড অ্যাসিটেট রয়েছে, লেড অ্যাসিটেটের সঙ্গে বি বিক্রিয়া করছে এবং একটা কালো বর্ণের পদক্ষেপ ফেলছে। এই লেড আছে কালো, মনে পড়ছে ক্লাস 10 এর পিবিএস এর কথা, লেড সালফাইড। আরে লেড সালফাইডের যদি পদক্ষেপ ফেলতে হয়, তাহলে এই বর্ণহীন গ্যাসটা কি হবে? হাইড্রোজেন সালফাইড হবে। হাইড্রোজেন সালফাইডই তো লেডের যৌগের সঙ্গে বিক্রিয়া করে পিবিএস এ পদক্ষেপ ফেলতো, মনে পড়ছে? যদি এটা হাইড্রোজেন সালফাইড হয়, এটা Br2 এর সঙ্গে বিক্রিয়া করে কি গ্যাস উৎপন্ন করে রে? HBr। কি অ্যাসিড উৎপন্ন করে? HBr তৈরি করে। তাহলে HBr and S will be the correct option। জিনিসগুলো কঠিন নয়, আমি তোকে বলছি একটু প্রপারলি শুধু অ্যানালিসিসটা করতে হবে, যে আমি কি অ্যান্সার করছি, কিভাবে করছি, কখন করছি, কোথায় করছি, বুঝে শুনে শুধু একটু করতে হবে, আর কিচ্ছু না। নিম্নোক্ত কোন হ্যালোজেন মৌলটি ইলেকট্রন গ্রহণ এনথালপি সবচেয়ে বেশি ঋণাত্মক? সবচেয়ে বেশি ঋণাত্মক মানে ও ইলেকট্রন নিতে চাইছে। কে নিতে চাইবে? অবশ্যই ক্লোরিন নিতে চাইবে। ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি এন্টায়ার পর্যায় সারণীতে সব থেকে বেশি। 11 এর প্রশ্ন। জেনন বিভিন্ন যৌগ গঠন করে, যদি আমি একটু এর সাথে মানে মতামত রাখি না, কারণ ক্রিপ্টনও এখন তৈরি করে, কিন্তু এই সিলেবাস অনুযায়ী ও জেননকেই শুধু দেখায়। XCF6 এর আর্দ্র বিশ্লেষণে, আচ্ছা দাঁড়া, XCF6 এর আংশিক আর্দ্র বিশ্লেষণে XCOF4 XCO3 বাজে বকে দিয়েছে। আংশিক আর্দ্র বিশ্লেষণে কি করে XCO3 হয়? XCO3 কখন হবে? সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণে হবে। কারণ বিবৃতি 1 সত্য, কিন্তু বিবৃতি 2 মিথ্যা। আছে কি? হ্যাঁ আছে, অপশন নাম্বার বি। ঠিক আছে, আমার কিন্তু ইচ্ছা করছিল উভয় মিথ্যা দিতে, ঠিক আছে থাক, চ এই এটা নিচে কমেন্ট কর। নেক্সট বলে দিয়েছে প্রদত্ত কোন যৌগটি সোডামাইড এবং তরল অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে মেটা অ্যানিসিডিন উৎপন্ন করে? এই প্রশ্নটা যেন বহুবার দিচ্ছে না রে পরীক্ষায়, 20টা সেটে অন্তত 4-5 বার দেখেছি, ডাউট সেশনও পাঠিয়েছে, এখানেও দেখতে পাচ্ছি। দেখ, মেটা অ্যানিসিডিন যখন বলে দিয়েছে, সেটা অর্থ পজিশনেরও করবে, মেটাতেও করবে, মানে উত্তর অর্থ আর মেটা দুটোই হবে। কেন হবে? ব্রোমো অ্যানিসল দিয়েছে তো, হ্যাঁ ঠিক আছে। কেন হবে একটু বলি, প্রথমে অর্থটা দেখাই। ধর আমি বললাম অ্যানিসল মানে OCH3 আছে, এখন তার সঙ্গে যেটা রয়েছে ধর অর্থ পজিশনে একটা বিআর রয়েছে, এইটাকে যখনই আমরা সোডামাইড দিয়ে ট্রিট করাবো, মানে NaNH2 দিয়ে যখনই ট্রিট করিয়ে দেবো, তার সাথে যখন লিকুইড অ্যামোনিয়া থাকবে, সবসময় মনে রাখবে এটা বেনজাইনের মাধ্যমে প্রসিড করে। বেনজাইন মাধ্যমে মানে এখান থেকে এই বিআরটা কেটে পড়ে এবং এখান থেকে যে ইন্টারমিডিয়েটটা তৈরি হয় সেটা হচ্ছে এইটা বেনজাইন ইন্টারমিডিয়েট। 11-এ তোদেরকে দেখবি অর্গানিকে শেখানো হয়েছিল বেনজাইন ইন্টারমিডিয়েট। এবার এই বেনজাইন ইন্টারমিডিয়েটের মধ্যে NH2 মাইনাস এসে অ্যাটাক করে। যখনই NH2 মাইনাসটা এসে অ্যাটাক করলো, সে দুটো দিক থেকে করতে পারে, এখান থেকেও করতে পারে, এখান থেকেও করতে পারে। আমি এটা দেখবি তোদেরকে শিখিয়ে দিয়েছিলাম যে এই যে দুটো দিক থেকে অ্যাটাকটা করছে, এখান থেকে একটা প্রোডাক্ট হচ্ছে এইটা। চিন্তা করে দেখবি প্রত্যেকে, যদি এই ওপর থেকে যদি অ্যাটাক করে, যদি 1 নম্বর কেস ওপর থেকে যদি হয়, তাহলে NH2টা তো এখানটা গিয়ে বসে পড়লো, কিন্তু এই বন্ডটা খুলে কোন কার্বনের মাথায় উঠলো? এই কার্বনের মাথায়। এই যে ট্রিপল বন্ডটা, এই যে 3 নম্বর বন্ডটা, এটা খুলে কোথায় উঠবে? এই পাশের কার্বনের মাথার উপর উঠবে নেগেটিভ চার্জ হয়ে, আর এখানটা OCH3 হয়ে যাবে। এবার বল, এই নেগেটিভ চার্জটা, এইটার তো একটা মাইনাস আই এফেক্ট আছে। মাইনাস আই এফেক্ট একটা ডিস্টেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট, নেগেটিভ চার্জকে স্টেবিলাইজ করে মাইনাস আই। তার ফলে মাইনাস আই চাইবে নেগেটিভ চার্জ যত সামনে থাকবে তত ভালো, ওর নেগেটিভ চার্জটাকে কাছে রাখতে চাইবে। বাট এই মেকানিজমটাতে যখন ওপরে গিয়ে অ্যাটাকটা করছে, তখন সেখানে নিচে চলে আসছে। কিন্তু ও কি চাইবে? ও চাইবে যাতে ও নিচে থেকে গিয়ে অ্যাটাক করে। ও যদি নিচে থেকে গিয়ে অ্যাটাক করে NH2টা, তাহলে এই বন্ডটা খুলে এই কার্বনটার মাথায় উঠবে।
তখন এই OCH3 মাইনাস আই একে আরো ভালো করে স্টেবিলাইজ করতে পারবে। তার ফলে এখানটা তুই দেখতে পাচ্ছিস মেটা পজিশনে NH2 ঢুকছে, মানে যদি আমি অর্থ দিয়ে শুরু করি তাহলে আমি মেটা অ্যানিসিডিনে পৌঁছাতে পারছি। সেম কেসটা তুই দেখতে পাবি প্যারার ক্ষেত্রে, এই প্যারা বলছি মেটার ক্ষেত্রে। তুই যদি মেটা দিয়ে শুরু করিস, মেটা ব্রোমো অ্যানিসোল দিয়ে যদি শুরু করিস, প্রথমবার এখান থেকে যাবে, এই আবার হলো সেম জায়গায় পৌঁছালি, আবার গিয়ে কোথায় অ্যাটাক করবে, এখানটা অ্যাটাক করবে, যার ফলে এই বন্ডটা খুলে এখানটায় উঠবে। তাহলে এখানেও দেখ মেটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, অর্থটার ক্ষেত্রেও কিন্তু মেটা প্রোডাক্ট তৈরি হচ্ছিল, দুটোর ক্ষেত্রেই হবে। তাহলে অপশন বি, এটা বহুবার দিয়েছে এবারে পরীক্ষাতে। পরেরটা বলে দিয়েছে KCN এর উপস্থিতিতে এস ব্রোমো ক্লোরো ফ্লোরো আয়োডো মিথেন। 1 মিনিট দ্বারা এটাকে হজম করতে একটু টাইম লাগবে সত্যি কথা বলতে। এটা মিথেন আছে, সেই মিথেনের মধ্যে ব্রোমো ক্লোরো ফ্লোরো আয়োডো 4খানায় প্রতিস্থাপন হয়ে গেছে। মানে স্ট্রাকচারটা হচ্ছে কিছুটা এমনি, আয়োডিন আছে, ফ্লুরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, সবকটা হাইড্রোজেনের পরিবর্তে গিয়ে বসে পড়ে, এবং সেইটার স্টিরিওকেমিস্ট্রি তোকে এস দিয়ে দিয়েছে, মানে এটাকে আঁকতে হবে। এখন বলেছে এই যৌগটা KCN এর উপস্থিতিতে এস থেকে এসেই থাকছে, প্রতিস্থাপন হচ্ছে কিন্তু এস থেকে এসেই থাকছে। বিক্রিয়াটি কোন ক্রিয়া কৌশলের মাধ্যমে ঘটে? এটা একটা ক্লাসিক এক্সাম্পল। সত্যি কথা বলতে এই যে প্রশ্নটা রয়েছে সেটা এইচএস এর একটা খুব পছন্দের প্রশ্ন, কম্পিটিটিভের একটা খুব পছন্দের প্রশ্ন। যদি কখনো দেখা যায়, এই জন্যই বেছে বেছে সেটগুলো আনা হয়েছে, যদি কখনো দেখা যায় ক্লাসিক্যাল SN2 সবাই পেরে যাচ্ছে, তখন এই টাইপের একটা SN2 রিয়াকশন দেওয়া হয়। এটা অ্যাকচুয়ালি একটা SN2। তুই জিজ্ঞাসা করতে পারিস, দাদা এস থেকে এস হচ্ছে, এটা কি ধরনের SN2? SN2 তে ইনভার্সন ও কনফিগারেশন ঘটে, তো রিটেনশন হয়ে যাচ্ছে, ইনভার্সন হবে, এটা আর হবে, তাহলে তবেই না SN2 হবে। না, এটাই তো খেলা, এখানেই তো এইচএস খেলে দেবে। আমি তোকে লিখে দিতে পারি, যদি এই প্রশ্নটা এইচএস এ আসে 99% কোশ্চেন, 99% ছেলেমেয়েরা ভুল করবে। তুই আজকে এখানে আজকে ডেট দিয়ে সাইন করে নে যে এই প্রশ্নটা যদি হুবহু এইচএস এর মধ্যে ছেপে যায় 99% ছেলেমেয়েরা এর ভুল উত্তর দিয়ে আসবে। তুই লিখে নে, আর তোরাও হয়তো যারা দেখছিস তারাও ভুল উত্তর দিয়ে আসবে বেশিরভাগ জন। প্রশ্নটা কিভাবে দিতে পারে দেখ, ধর আমি তোকে বলছি আঁকাটা খুব চাপের ব্যাপার, মানে এস তৈরি করতে হবে, আমি জাস্ট একটু প্রথমে আঁকি। হ্যাঁ, আমি বললাম এখানটা আই আছে, এখানটায় ধর আমি একদম সহজভাবে আঁকছি যাতে সবাই বুঝতে পারে, বিআর আছে, প্রথমে একটু করে দেখবো যে এস হয় কিনা। ধর আমি বললাম এখানটা সিএল আছে, ঠিক আছে, একদম সহজভাবে আঁকলাম। এবার একটুখানি দেখি এটাকে পুরো যদি আমি ছেপে দিই ফিশারের মধ্যে, তাহলে বিআর আছে, এফ আছে, আই আছে, সিএল আছে। তুই এটাকে নর্মাল 3D যেটা করিস ওরকম করে করতে পারিস, কিছুই না, এই তো হয়ে যাবে। আই আছে, সিএল আছে, এই হয়ে যাবে তোর বিআর, আর এই হয়ে যাবে তোর এফ, এই তো ব্যাপার। এইরকম হবে, জাস্ট ওটাকে আমি একটু সহজভাবে এঁকেছি। এখানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, সর্বনিম্নে হরি আছে, মানে লোয়েস্ট প্রায়োরিটি হরাইজন্টাল আছে। 1 2 3 কিভাবে যাচ্ছে ভাই? 1 থেকে 2 হয়ে 3 যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে হবে না, ক্লকওয়াইজ করতে হবে। কি করা যেতে পারে? 1 থেকে 2 হয়ে 3, বিআর আর সিএলটাকে ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে হয়ে যেতে পারে। আর এখানটায় বিআর দিলাম, এখানটায় সিএল দিলাম, তাহলে এবার করে দেখি একটুখানি। আই আছে, বিআর আছে, সিএল আছে, এফ আছে, হয়েছে হয়েছে। 1 আছে, 2 আছে, 3 আছে। 1 2 3 কিভাবে যাচ্ছে? 1 থেকে 2 হয়ে 3 ক্লকওয়াইজ যাচ্ছে, এবং এটা লোয়েস্ট প্রায়োরিটি হরাইজন্টালে রয়েছে। লোয়েস্ট প্রায়োরিটি হরাইজন্টাল আছে, 1 2 3 ক্লকওয়াইজ আছে, মানে এস আছে। সর্বনিম্নে হরি, ঘড়ির কাঁটায় শনি হয়, শিখিয়ে দিয়েছিলাম সব একদম। এইবার বিষয়টা হচ্ছে এটা যে এস হয়েছে, তোকে বলে দিয়েছি এবার KCN দিয়ে ট্রিট করতে। যখনই KCN দিয়ে ট্রিট করবি মানে CN মাইনাস দিয়ে অ্যাটাক করবে এখানে। দাদা এখানেই কেন? কারণ সব থেকে উত্তম লিভিং গ্রুপ তো আই মাইনাসে বেরিয়ে যাবে, তাহলে ওরই পেছন দিক থেকে অ্যাটাক করবে। যখনই অ্যাটাক করবে এর প্রোডাক্টটা কেমন হবে? এই যে সি, এই যে সবকটা উপরের দিকে উঠে যাবে, একটু টিল্ট হয়ে যাবে। এই যে সিএল এমনি উঠে গেল, এফ এমনি উঠে গেল, বিআরটা উপরে টিল্ট হয়ে গেল, আর নিচে থেকে গিয়ে সিএন যুক্ত হয়ে গেল। তুই এখন বলবি দাদা প্রোডাক্ট তো এটাই। এবার SN2 এর ক্ষেত্রে প্রোডাক্টের মধ্যে রিটেনশন হওয়ার তো কথা নয়, ইনভার্সন হয়ে যাওয়ার কথা। তাহলে এটাকে এবার একটু ফিশারের মধ্যে ড্র করে দেখি, যদি ইনভার্সন হয়ে গিয়ে থাকে। সিএল আছে,
এফ আছে, বিআর আছে, এগুলো যারা একদম হায়ার লেভেল পড়াশোনা করেছে তারাই বুঝতে পারবে, না তো অর্ধেকজন তো SN1 SN2 মানেটাই জানে না। আমি তো একদম ফ্র্যাঙ্কলি তোকে বলছি, বেশিরভাগ 12-এর ছেলেমেয়েরা পড়াশোনার এতটা মানে তাদের ফাঁকিবাজি হয়ে গেছে যে SN1 SN2 পড়েই নি এখনো পর্যন্ত অনেকে, আমি চ্যালেঞ্জ করে বলছি। এবং তাদের মধ্যে বেশিরভাগ জন খুঁজছে যে কোথায় একটা ফুল সিলেবাস ওয়ান শট ম্যারাথন পাওয়া যায়। আমি তোকে বলছি এটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর একটা সিচুয়েশন। এটা তুই যদি এরকম করে চলতে থাকিস গ্র্যাজুয়েশন কিন্তু করতে পারবি না। যদি তুই ওরকম হয়ে থাকিস, তুই 11-এও একই কাজ করেছিস, তুই 12-এ একই কাজ করেছিস, গ্র্যাজুয়েশনে তো ফেল করে যাবি রে। ওই যে 6 মাস পর পর যা সিলেবাস হয় না, কোনো লাভ নেই বলে যে এইচএসে তুই ওই ম্যারাথন করে ভালো নম্বর পাবি না ভাই, পাওয়া যায় না এইচএসে। এত সহজ নয় সবকিছু। এই সমস্ত জিনিসগুলো না খুব ধরে ধরে শিখতে হয়। আমি কারোর মোরাল ডাউন করছি না, যে এতদিন পড়েনি তার মোরাল ডাউন হওয়ার তো প্রশ্নই ওঠে না, অলরেডি ডাউন হয়ে গেছে। একদম শুরু থেকে যে প্রপারলি পড়বে সেই এইচএসে পারে ভাই। তুই মাঝখান থেকে যদি শুরু করে থাকিস, কিছুটা দেরি হয়ে গেছে ঠিক আছে, তাও কিছুটা কম পাবি কিন্তু পারবি। কিন্তু যদি কেউ আমাকে এসে বলে যে দাদা আর 1 মাস বাকি, আমার কিচ্ছু পড়া হয়নি, আমি 0 লেভেলে আছি, তুই কি করে এইচএস পারবি ভাই? যদি এত সহজ হতো এটা স্কুল জীবনের শেষের পরীক্ষা হতো না। তাই কাউকে আশ্বাস দিয়ে, মিথ্যে আশ্বাস দিয়ে লাভ নেই যে এতদিন কিচ্ছু পড়েনি, একদম 0, সেই 1 মাসে পাস করার মতো পড়তে পারিস, বিশাল কিছু করতে পারবি। এইটুকুনি আমি তোকে বললাম। আর যারা প্রপারলি পড়েছে তারা ভালো রেজাল্ট করবে, ভালো রেজাল্ট করবে। আমাদের ব্যাচ থেকে 30-এর ওপরের বন্যা বইবে আউট অফ 35, আমি তোকে বলে রাখছি। এখানে দেখ তো, এবার নাম্বারিংটাই চেঞ্জ হবে। এটা 1, এটা 2, তখন ফ্লুরিন কিন্তু 3 হয়ে যাবে, কারণ এখানে কার্বন আছে, সেটা 4 হয়ে যাবে। নাও দিস ইজ দ্য রিজন, যে নতুন আগত গ্রুপটা রয়েছে সেটা যাকে রিপ্লেস করেছিল সে 1 ছিল, আর সে নিজে হয়ে গেছে 4। নাও দিস ইজ দ্য সিনারিও। এইবার তুই যদি একটুখানি দেখিস, এটা লোয়েস্ট প্রায়োরিটি একদম ভার্টিক্যাল পজিশনে আছে, 1 2 3 কিভাবে যাচ্ছে, 1 2 3 এইভাবে যাচ্ছে। দেখ লোয়েস্ট প্রায়োরিটি যখন হরাইজন্টালে ছিল, 1 2 3 ক্লকওয়াইজ যখন যাচ্ছিল তখন কিন্তু এস হচ্ছিল, লোয়েস্ট প্রায়োরিটি যখন হরাইজন্টালে ছিল। এখানে যখন ভার্টিক্যালে আছে 1 2 3 যখন অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে তখন এস হবে। তার মানে দাদা SN2 হলো, আবার রিটেনশনও হলো, এস থেকে এসি হলো। প্রসেসটা বুঝলি প্রত্যেকে? এই হচ্ছে বিষয়। এখানটা একটুখানি দেখ, তোকে বলেছে নিউক্লিওফিলিসিটির ক্রম কি হবে, যেখানে পাশাপাশি দুটো নাইট্রোজেন আছে, এটা একটা আলফা ইফেক্টের বিষয় আছে, সেখানে নিউক্লিওফিলিসিটি সবচেয়ে হাই হয়, মানে 2 এর ক্ষেত্রে সব থেকে বেশি, 2 এর ক্ষেত্রে সব থেকে বেশি। আর NH3 এর মধ্যে সব থেকে কম হয়, মানে 1 এর ক্ষেত্রে সবচেয়ে কম। ও বাবা, 2 এর ক্ষেত্রে সবচেয়ে বেশি, দুটো অপশন সেমই আছে নাকি? 2 এর ক্ষেত্রে সবচেয়ে বেশি, 2 এর ক্ষেত্রে সবচেয়ে বেশি, 1 এর ক্ষেত্রে সবচেয়ে কম, 1 এর ক্ষেত্রে সবচেয়ে কম, তো একই অপশন আছে, মানে ও বলেই দিয়েছে এটা উত্তর। চ নেক্সট, ইউভি রশ্মির উপস্থিতিতে 2 মিথাইল বিউটেনের মনোব্রোমিনেশন বিক্রিয়া উৎপন্ন কাইরাল যৌগের সংখ্যা। আগে 2 মিথাইল বিউটেন আঁক, বিউটেন হলো, এটা হচ্ছে 2 মিথাইল। এবার বাকি সব হাইড্রোজেন দিয়ে ভরিয়ে দে, 2টো হাইড্রোজেন, 1টা হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন, এই তো হচ্ছে বিষয়। এবার যদি মনোব্রোমিনেশন করা যায়, মনোব্রোমিনেশনের ফলে কাইরাল যৌগ কতগুলো তৈরি হবে আমাকে বল। এখন যদি আমি এখানে মনোব্রোমিনেশন করি তাহলে কোন কোন জায়গায় করতে পারি? এখানে একটা করতে পারি। যদি মনোব্রোমিনেশন করি, দেখতে পাচ্ছিস সেটটা কিন্তু কঠিন সেট আছে, এই জন্যই বেছে বেছে বানানো। তাহলে CH2Br হচ্ছে, বল এটা কি কাইরাল হচ্ছে? একদম, একটা কাইরাল কার্বন তৈরি হয়েছে। যদি প্রথমটায় মনোব্রোমিনেশন হয় তাহলে এটা কাইরাল। দেখ এটা আগেও কাইরাল ছিল, এখনো কাইরাল আছে, কিন্তু মনোব্রোমিনেশনের পরেও তো কাইরাল, মানে তো কাইরাল হচ্ছে। তো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা CH3, এদিকে CH2Br, এদিকে CH2CH3, মানে 4টে ডিফারেন্ট গ্রুপ আছে, তার মানে এই কার্বনটা কাইরাল কার্বন আছে। ওকে, মানে একটা হলো। এবার আরো একটা পজিশন খোঁজ যেখানে করলে আরো একটা কাইরাল কার্বন তৈরি হতে পারে। যদি এখানটা করি, না আগে তো এটা কাইরাল ছিল না, এই যে CH2Br হওয়ার পরে এটা কাইরাল হয়েছে, তাই না? আগে তো কাইরাল ছিল না, কারণ দুখানা CH3 ছিল। না না, আগে কাইরাল হবে না, হওয়ার পরে কাইরাল হয়েছে, মানে CH3 ছিল,
সেখান থেকে CH2B আর মনোব্রোমিনেশন হলো, তবে কাইরাল হলো এই কার্বনটা। ওকে, তার মানে এখানটায় হলে হবে না, এখানে যেমন H ছিল তেমনই থাকবে, কারণ দুখানা CH3 আছে। যদি এখানটায় করি, এখানটা একটা হাইড্রোজেন রাখলাম, একটা যদি ব্রোমিন নিয়ে আসি, দুটো হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন রেখে একটা ব্রোমিন, তাহলে এই একটা গ্রুপ, এই একটা হাইড্রোজেন, এই একটা ব্রোমিন, এই একটা CH3, এই যে 2 নম্বর কাইরাল কার্বন। পরেরটা তো হবে না, বুঝতেই পারছিস। তার মানে দুটো কাইরাল কার্বন পাওয়া যাচ্ছে, আর তার দুটো এনানসিওমার থাকতে পারবে। তার মানে টেকনিক্যালি 4টে হওয়া উচিত। তোরা তো মনে হতে পারে দাদা দুটোই হবে, কিন্তু ওই দুটো তো মিরার ইমেজে, আবার দুটো মিরার ইমেজ থাকবে না। ইউজুয়ালি 2 বা 4টে, এটা অপশন একটু কনফিউজিং থাকতে পারে। আমার মনে হয় 4টে দেওয়াটাই সেফ, কারণ দুটো হয়, সেই দুটোর আবার এক একটা করে মিরার ইমেজ থাকে, তাহলে স্বাভাবিকভাবে 4টেই হওয়ার কথা। ঠিক আছে, চ এইটা কি বলে দিয়েছে, এসটিপিতে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সঙ্গে কত গ্রাম ROH এর বিক্রিয়া। এটা তো 11-এর সেই মনে পড়ছে যে রাসায়নিক গণনার প্রশ্ন। এখান থেকে মিথেন গ্যাস তৈরি হয়, তুই মিথেনের ভর বার কর, 1 মোল থেকে 1 মোল পাওয়া যায়। কিন্তু খুব সোজা প্রশ্ন আছে, এটা নিচে করে দেখতো, এটা তো পাতি প্রশ্ন। যদি 1 মোল ROH বিক্রিয়া করে, সেখান থেকে 1 মোল মিথেন পাওয়া যায়, তোকে বলে দিয়েছে যে এত ml তৈরি হয়। এবার 1 মোল মানে 22,400 ml, তার মানে 1 মোল উৎপন্ন হয়েছে 112 ml, তাহলে কত মোল বার করবি? তাহলে এই এত 1 মোল তৈরি করতে 1 মোল ROH লাগে, এইটা যত মোল তাহলে তত মোল ROH লেগেছে। ROH এর যদি তুই মোল বার করে নিতে পারিস, তাহলে মোল ইকুয়াল টু কি, ভর বাই মোলার ভর। মোলার ভর তোকে দিয়ে দিয়েছে, তুই মোলার ভর 72 বসাবি, তাহলে সেখান থেকে তুই মোলটা যেই মাত্র বার করে নিলি, 72-এর সাথে গুণ করলি, ভর বেরিয়ে যাবে। বুঝতে পারলি কেসটা? 1 মোল ROH বিক্রিয়া করে 1 মোল মিথেন তৈরি করে। তোকে, তুই জানিস 22,400 ml নিলে তবে 1 মোল পাওয়া যায়, কারণ এসটিপি বলে দিয়েছে উৎপন্ন হয়েছে 112 ml, তাহলে 112 ml নিলে কত মোল পাওয়া যায় মিথেন, সেটা বার কর। 1 মোল ROH এর সঙ্গে বিক্রিয়ায় 1 মোল মিথেন পাওয়া যায়, তাহলে এত মোল মিথেনের জন্য এত মোলই ROH লাগবে, তাহলে মোল বেরিয়ে যাবে। এর ভর দিয়ে দিয়েছে, ROH এর ভর দিয়ে দিয়েছে, গুণ করলি, এই মোলার ভর দিয়ে দিয়েছে, গুণ করলি ভর বেরিয়ে যাবে, গল্প শেষ। এই চাই এর পাতি প্রশ্ন, এই চাই দিয়ে প্রচুর প্রশ্ন করেছি ভাই। এই এক চান্সে দেখে উত্তর বলছি, দেখে উত্তর বলতে পারবে না, সে মহাপাপী এইটার। হ্যালো ফর্মে আমার ছেলের প্রশ্ন, আমার ছেলের প্রশ্ন মনে পড়ছে, যে আমার ছেলে কনসেপ্ট জানে না, তার মানে সে আমার ব্যাচের মধ্যে পড়ে না, আর না হলে ক্লাসটা দেখেনি যে কোনো একটা। এটা আমার ছেলে কনসেপ্ট, ঠিক আছে। 2 অল, ঠিক আছে, পেন্টানল। কেন বেটা, কেন 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 বলছি, 2 পজিশনে ধর OH আছে, ঠিক আছে, বাকি সব এইটা হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে, হয়ে গেল। তুই বল এটার মধ্যে কি কোনো কিটোমিথাইল গ্রুপ আছে? নেই তো, কিন্তু এটাকে জারিত করলে তবে কিটোমিথাইল আসে। আমার ছেলে একটু করে দিলে কি অসুবিধা আছে, একটু না হয় সুযোগ সুবিধা দিলে, জারিত করে একটু কিটোমিথাইল এনে দাও, তারপরে না হয় বিক্রিয়া করবে। এই কনসেপ্টটা কিন্তু খুব মারাত্মক কনসেপ্ট ছিল। এটা তো বার্জ বিজারণ আছে, অপশন নাম্বার ডি কারেক্ট অপশন হবে। এটা ব্যাচের মধ্যে ডাউট সেশনেও একজন পাঠিয়েছিল। এইটা একটা ভালো প্রশ্ন। এখানে যদি সোডিয়াম টাইপের কম্পাউন্ড থাকতো, যদি সোডিয়াম ফেনেট থাকতো, তখন কিন্তু সেখান থেকে অর্থ পজিশনের প্রোডাক্ট হতো। কিন্তু যেহেতু এটা পটাশিয়াম আছে, সেই জন্য কিন্তু প্যারা প্রোডাক্ট স্টেবল হয়, এবং সেখানে আবার বলে দিয়েছে অ্যাসিটাইলেশন করতে, তাহলে অপশন নাম্বার সি কারেক্ট হবে। এখান থেকে প্রথমত COOH আছে, আর প্যারা পজিশনে হাইড্রক্সি দিয়ে দিলাম, হলো। তার মধ্যে আবার বলে দিয়েছে CH3CO হোল টুয়াইস O দিয়ে ট্রিট করতে। এই CH3CO হোল টুয়াইস ওটাই হচ্ছে ACO2, AC2O। যখনই করবি সঙ্গে সঙ্গে কি হবে, এই CH3CO হোল টুয়াইস O থেকে CH3CO গ্রুপটা হাইড্রোজেনের পরিবর্তে বসে পড়বে, সঙ্গে সঙ্গে OCO CH3 তৈরি হয়ে গেল, আর উপরে COOH থেকে গেল, প্যারা প্রোডাক্ট, অপশন নাম্বার সি, গল্প শেষ। আচ্ছা, বিটা বলে দিয়েছে ক্লাসের মধ্যে করানো প্রশ্ন। বিটার ক্ষেত্রে কি হয়, এই OH আর এই CH2OH ক্রস পজিশনে থাকবে, অপশন নাম্বার এ কারেক্ট। আর প্রথম কথা ফিউরানোস বলেই দিয়েছে, ফিউরানোস হলে তোর কি করে 6 মেম্বার রিং হয় ভাই, 6 মেম্বার রিং তো প্রথমেই আউট। এখানটা দেখতে পাচ্ছিস OH আছে, তার পাশেই আছে এটা আলফা, যেখানে OH আর এটা তলায় থাকবে, ক্রস পজিশনে থাকবে, এটা উপর এটা নিচে, সেটা বিটা, যেখানে পাশাপাশি থাকবে সেটা আলফা, ঠিক আছে। গ্লুকোজ ফ্রুক্টোজ বলে দিয়েছিলাম Br2H2O দ্বারা শনাক্ত করতে হয়, ব্রোমিন জল দ্বারা।
একটি ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, নিচে কমেন্ট কর, প্রোটিনের ডিনেচারেশনের ফলে কি তৈরি হয় ভাই, মানে কি বলে দিয়েছে, প্রাইমারি গঠন না, প্রাইমারি গঠনের পরিবর্তন তো হবে না, কেবলমাত্র সেকেন্ডারি টার্সিয়ারি পরিবর্তন হবে। বলেছে ডিএনএ দুটি নমুনা আছে, এ এবং বি, গলনাঙ্ক যথাক্রমে 250 এবং 300। আচ্ছা, দুটো ডিএনএ নমুনা দিয়ে দিয়েছে, একটা 250 একটা 300। ওকে, বিতে অধিক পরিমাণে সিজি মানে সাইটোসিন আর গুয়ানিনের বেস পেয়ার উপস্থিত। কি লজিকে দিয়েছে ভাই? আচ্ছা, অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে দুটো হাইড্রোজেন বন্ড থাকে, দুটো পেয়ার থাকে, দুটো থাকে, আর সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে 3টে থাকে। তো 3টেকে ব্রেক করতে বেশি এনার্জি লাগবে, বেশি তাপ শক্তি লাগবে। তাহলে যদি বিতে অধিক পরিমাণে সাইটোসিন আর গুয়ানিনের বেস পেয়ার থাকে, তাহলে সেইটাকে ভাঙতে অপেক্ষাকৃত বেশি শক্তি লাগবে। তাহলে দেখ, এ এবং বি এর ক্ষেত্রে অধিক আছে, তাহলে বি এর ক্ষেত্রে তাপমাত্রা বেশি আছে, তার মানে দুটোই ঠিক আছে। অ্যাসারশন, রিজনিং উভয় সঠিক, সঠিক ব্যাখ্যা। আমি জানি না অ্যাসারশনটা সঠিক কিনা, বাট ব্যাখ্যা অনুযায়ী সঠিক আর কি, এই হচ্ছে ব্যাপার। এটা তো বিবৃতি দেওয়া উচিত ছিল। বলা উচিত ছিল বিবৃতি 1 হচ্ছে বিবৃতি 2 এর কারণ, না বিবৃতি 2 হচ্ছে বিবৃতি 1 এর কারণ। অর্ধকৃত্রিম পলিমার, সেলুলোজ অ্যাসিটেট, এগুলো তোরা করে নিতে পারবি তো। এই দেখ 213 মমতা ব্যানার্জি, মনে পড়ছে আইসোপ্রিনের গল্প, এসব কি সব বলে দিয়েছে, তারপরে সব পারবি তোরা। বেকেলাইট, ফেনল ফর্মালডিহাইড, রেজিন বেজিন সব তোরা পড়েছিস, ভালকানাইজেশন পড়েছিস, ব্যাস হয়ে গেছে। এই ছিল একটা মিক্স সেট পুরো করিয়েছিলাম, এটা পরীক্ষা হয়েছিল ব্যাচের মধ্যে। আমি আশা করবো সবাই পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছিলি সেটটা কেমন। আমি বলেছি প্রত্যেকটা সেট তোদেরকে সলভ করে দেবো, মিক্স সেট গুলো এরকম ভাবেই। আজকে প্রথমটা করিয়ে দিলাম, আমি এরপরে ভিডিওটা দিয়ে দিচ্ছি। তারপরে তোদেরকে তোরা যেগুলো বলেছিস পলিমার আর নিয়ে, বায়োমলিকুলস নিয়ে 50টা প্রশ্ন, ওটা চেষ্টা করছি করার। আর পর্ষদের থেকে অর্গানিক করাতে বলেছি, যদিও আমি বলছি অর্গানিক খুব সোজা, পর্ষদের পেপারটা খুব সোজা আছে, পর্ষদের পেপারটা মারাত্মক সোজা আছে, আমি যা দেখলাম। তাও দেখছি যদি সবাই বলে করাবো, ঠিক আছে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, জয় ধামাকা।